হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এআরএন টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেটা ক্লাস 8-এর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল অর্থাৎ নন কন্ট্যাক্ট ফোর্সেস। ক্লাস 8টা যেহেতু অন্যান্য ক্লাসের তুলনায় একটু ছোট, আমাদের কাছে মেনলি 9, 10, 11, 12 এগুলোতে পড়াশোনাটা একটু হায়ার স্ট্যান্ডার্ড আছে, কিন্তু ক্লাস 8-এর স্টুডেন্টরা ঠিকমতো টিচার খুঁজে পায় না। সেই জন্য আমি তোমাদের জন্য ভেবেছি যে পুরো যে বইটা আছে তার ফিজিক্স পার্টটা এইভাবে ভিডিওর মাধ্যমে যতটা সম্ভবভাবে চেষ্টা করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালোভাবে ভিডিওগুলো দেখবে, কোনো জায়গা কিন্তু স্কিপ করবে না, কারণ এই ক্লাস 8-এর ফিজিক্স পার্টটা বা সায়েন্সের পার্টটা তোমাদের একদম মূল ভিত্তি। এই জায়গাতে যদি কোনো জায়গায় সমস্যা থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীকালে তোমরা 9, 10, 11, 12-এ প্রচুর সমস্যা ফেস করবে। তাই জন্য কোনো জায়গা স্কিপ করবে না, এবং যদি কোনো জায়গায় কোনো সমস্যা ফেস করো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। এবার তোমাদের মনে হতে পারে যে আচ্ছা, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল কেন আমি শুরু করছি? তোমাদের মোটামুটিভাবে ক্লাস 8-এর পড়া অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে, অনেক স্কুলেই অনেকটা দূর সিলেবাস এগিয়ে গেছে। তোমাদের সামনাসামনি যে পরীক্ষা আছে সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমি কিন্তু এই স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলটা শুরু করতে চলেছি। এটা হয়ে গেলে তারপর আমি আবার আগের পোর্শনটা পড়িয়ে তারপর পরপর পড়াতে থাকবো। ক্লিয়ার? তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এই যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বা নন কন্ট্যাক্ট ফোর্সেস, এটার মানে আমরা কি বুঝতে পারছি? যে আমার কাছে একটা ফোর্স আছে বা আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি বা বল প্রয়োগ করছি, কিন্তু কোনো রকম টাচ করতে পারবো না বা কন্ট্যাক্ট করতে পারবো না। জিনিসটা কি? মনে রাখবে, ফিজিক্স বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে ডেইলি লাইফ এক্সাম্পলস। আমি দুটো ছবি আঁকি এখানে, তোমরা আমাকে ফলো করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কন্ট্যাক্ট ফোর্স কোনটা নন কন্ট্যাক্ট ফোর্স। আমার কাছে একটা বস্তু আছে, যে বস্তুটাকে আমি একটা দড়ির সাহায্যে টানছি। ধরো এদিকে 10 নিউটন ফোর্স আমি অ্যাপ্লাই করলাম। এবারে ধরে নিচ্ছি যে এই যে বডিটা আছে সেই বডিটা লোহা বা আয়রনের তৈরি। এবারে আমি আবার একটা কেস নিলাম, যে কেসেতে একটা বডি নিয়েছি, সেম বডি, যেটা লোহা বা আয়রন মেড, কিন্তু এখানে একটা ম্যাগনেট ইউজ করছি বা চুম্বক। তাহলে এই দুটো কেসের মধ্যে ধরো এখানেও এইদিকে 10 নিউটন অ্যাপ্লিকেবল হচ্ছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? যদি ডিফারেন্স আমি দেখতে চাই তাহলে একটাই জিনিস আমাদের ডিফারেন্স চোখে পড়ছে, সেটা হচ্ছে আমি এখানে একটা স্ট্রিং বা একটা সুতো ইউজ করেছি যেটা ডিরেক্টলি এই বডিটার সাথে কানেক্টেড, কিন্তু এখানে সেই স্ট্রিং নেই। এই দুটোর মধ্যে একটাই ডিফারেন্স আমাদের চোখে পড়ছে। তার মানে কি, এখানেও একটা স্ট্রিং আছে কিন্তু সেটা ইনভিজিবল, ম্যাজিক যেটাকে বলা হয়। মানে জানলে সেটা ফিজিক্স, না জানলে সেটা ম্যাজিক। এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স। তো তার মানেটা কি? আমি এখানে স্ট্রিংটা যেহেতু এর সঙ্গে কানেক্ট করে রেখেছি বা সুতোটা এর সঙ্গে যুক্ত করে রেখেছি, তাই জন্য এটা ডিরেক্টলি এর সঙ্গে টাচ করে আছে বা কন্ট্যাক্টে আছে। তাই জন্য এটাকে আমরা কি বলবো? কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শ বল। আর এখানে কোন রকম ভাবে টাচ হয়নি, তা সত্ত্বেও আমরা কি জানি যে ম্যাগনেট যেটা আমরা ইউজ করেছি সেটাই লোহাটাকে টানবে, আয়রনটাকে টানবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে এটাকেই আমরা বলবো নন কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শহীন বল। এটাকে স্পর্শ বল বা স্পর্শযুক্ত বলও মাঝে মধ্যে বলা হয়ে থাকে। এবারে আমরা জিনিসটা কিন্তু বেসিকটা মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে আমাকে ডিরেক্টলি বডির উপরে কোনো টাচ বা কন্ট্যাক্ট করা যাবে না।
এবারে আমার মাথায় নেক্সট একটা ধারণা চলে আসে যে আচ্ছা, এই যে নন কন্ট্যাক্ট ফোর্স আমাদের রিয়েল লাইফে কি কি আছে, কারণ ফিজিক্স মানেই আমি আগেই বলেছি রিয়েল লাইফ। তাহলে রিয়েল লাইফে যে কটা নন কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল থাকে তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। তাহলে প্রথমটা আমি লিখে ফেলছি, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল। নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তাড়িতিক বল। আর সব থেকে শেষে যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল। তাহলে যত কিছু আমাদের এই নন কন্ট্যাক্ট ফোর্স এক্সিস্ট করে তার মধ্যে এই তিনটে ফোর্স মেইনলি আমাদের কিন্তু দেখা যায়। সুতরাং আমরা এই যে ক্লাসগুলোতে এই তিনটে মেইনলি ফোর্স সম্পর্কে ডিসকাস করব এবং প্রচন্ড বেশি পরিমাণে ডিটেইলসে ডিসকাস করব, কারণ আগেই বলেছি তোমাদের এই জিনিসগুলো সমস্ত ধরনের বেসিক পার্ট। ক্লিয়ার? আমরা সরাসরি চলে আসি প্রথম টাইপের নন কন্ট্যাক্ট ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটাকে আমরা বলছি মহাকর্ষ বল। আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে এই যে ফোর্সটা আছে বা বলটা আছে সেটাকে আমি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বা নন কন্ট্যাক্ট ফোর্স কেন বলছি। তোমরা খুব সহজ একটা এক্সাম্পলের সাহায্যে এটা বুঝতে পারবে। ধরো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড বা মাটি। কোন একটা বডিকে বা বস্তুকে তুমি এইখান থেকে ছেড়ে দিলে, তাহলে এটা নিচের দিকে পড়বে, এটা আমরা ভালোভাবেই জানি। এটা একদম সহজ ব্যাপার, ছোট থেকেই আমরা কিন্তু ক্যাচ ধরা বা ধরো কোনোভাবে ফিল্ডিং করা সবকিছুই প্র্যাকটিস করেছি। সুতরাং একটা বডি বা একটা বলকে কোনোভাবে যদি রিলিজ করে দিই বা ছেড়ে দিই, তাহলে সেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করবে বা নিচের দিকে নামবে, সেটা আর কোনো রকম ভাবে আমাদের অজানা নয়। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে এই যে গ্রাউন্ড আছে সে তো কোনো স্ট্রিং বা অন্য কিছুর সাহায্যে এটাকে টানছে না। এদের মধ্যে কি আছে? হয় এয়ার থাকতে পারে, ভ্যাকিউম থাকতে পারে, মানে কি বায়ু বা শূন্য মাধ্যম থাকতে পারে, জল থাকতে পারে, ওয়াটার থাকতে পারে, যাই থাক তাতেও কিন্তু বডিটা নিচের দিকে নামবে। ক্লিয়ার? সুতরাং যেহেতু এই যে পুরো ঘটনার মধ্যে যাই থাক তাতে কিছু যায় আসছে না, সুতরাং আমাদের এই জিনিসটাকে আমরা নন কন্ট্যাক্ট ফোর্স বলতে পারবো। এবারে এই যে ফোর্সটা কাজ করছে বা বলটা কাজ করছে, সেই ফোর্সটা আমাদের ডেইলি লাইফে প্রচন্ড বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই জন্য থিওরির পাশে আমাদের কিন্তু এই ফোর্সটার ম্যাথামেটিক্যাল বা নিউমেরিক্যাল ক্যালকুলেশন সমানভাবে জরুরি। যেমন আমি ডিরাইভ করে দেখে নাও, যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে আমাদের কাছে দুটো বস্তু আছে বা দুটো বডি আছে। এই দুটো বডির সেন্টারের মধ্যে ডিসটেন্স কিন্তু আর, বারবার বলছি দুটো বস্তুর কেন্দ্রের মধ্যে দূরত্ব আর প্রচন্ড ইম্পর্টেন্ট। এটার মাস বা ভর হচ্ছে m1, এটা হচ্ছে m2। তাহলে আমি লিখে দিচ্ছি masses are m1 and m2, মানে ভর হচ্ছে m1 ও m2 আর ডিসটেন্স বিটুইন দেয়ার সেন্টার্স কত? r। তাহলে তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব r। আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে আর যদি তোমরা এখান থেকে এইটুকু নিয়ে নাও তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা কিন্তু নেওয়া যাবে না। হয়ে গেল? তাহলে
এই এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা একটা আউটকামসে পৌঁছাতে পেরেছি। কি আউটকামস? এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, মানে কি আকর্ষণ বল কাজ করে। সেই জিনিসটা m1 ইন্টু m2 তার সঙ্গে সমানুপাতিক বা ডিরেক্টলি প্রপোর্শনাল। আবার বলছি, m1 আর m2 অর্থাৎ তাদের যে ভর বা মাস তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ F is directly proportional to the multiplication of their masses and F is inversely proportional to R square, মানে কি F R square এর সাথে ব্যস্তানুপাতিক। আমরা ব্যস্তানুপাতিক চিহ্ন তো আলাদা করে দিতে পারি না, তাই জন্য এটাকে 1 এর তলায় এইভাবে রিপ্রেজেন্ট করি। ক্লিয়ার? তাহলে এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস, অর্থাৎ পরীক্ষা করে আমরা এই ব্যাপারটা পেয়েছি। তাহলে এইটাকে যদি আমরা কম্বাইন করি, একসঙ্গে লিখি, তাহলে F প্রপোর্শনাল টু m1 m2 বাই r স্কয়ার, এবং এর বদলে যদি আমি একটা ইকুয়াল টু সাইন আনি, তাহলে এখানে একটা ধ্রুবক চলে আসবে বা কনস্ট্যান্ট আসবে k m1 m2 বাই r স্কয়ার। ক্লিয়ার? সব সময় মনে রাখবে যে প্রপোর্শনালিটি তুললে ইকুয়াল হলে সঙ্গে সঙ্গে কিন্তু একটা কনস্ট্যান্ট k চলে আসে। এই k টাকে আমরা কি ধরে নিই? ক্যাপিটাল G ধরে নিই, যেটাকে এই রকম ভাবে লিখতে পারি। এইবারে আমাদের যেটা মেইনলি এখানে জানতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এই যে জি ব্যাপারটা আমরা ইউজ করলাম, সেই জি এর কি কোনো প্র্যাকটিক্যাল কোনো সিগনিফিকেন্স আছে? মানেটা কি? মানে জিটা কি শুধুমাত্র কনস্ট্যান্ট বা ধ্রুবক, নাকি এই যে জিটা আমরা ইউজ করেছি সেই জিটা কোন রকম ভাবে তার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে? ভাবো দেখি। অবশ্যই এর একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, মানে কি এর একটা বিশেষ গুরুত্ব আছে। কি গুরুত্ব? ধরো আমি এই পুরো ঘটনাটা কোথায় ঘটিয়েছি? এয়ার বা বায়ুর মাধ্যমে ঘটিয়েছি। একবার পুরো এক্সপেরিমেন্টটা করলাম। ক্লিয়ার? এবারে m1 m2 r এটা সেম রেখে আমি আবার একবার কি করলাম? এই জিনিসটা জলে করলাম বা ওয়াটারে করলাম, যেখানে খুশি করতে পারি। তাহলে এই পুরো ভ্যালুটাতে কি কোনো চেঞ্জ আসতে পারে? সেটা তোমাদের ভাবনার বিষয়। যে আচ্ছা এই f যেটা আমরা পড়ার চেষ্টা করেছি, এই f জিনিসটা কি কোনোভাবে মিডিয়ামের উপর ডিপেন্ড করে, হ্যাঁ কি না? মানে দুটো বস্তুকে বায়ুতে রেখে আমি একবার পুরো কাজটা করলাম, একবার জলে রেখে কাজটা করলাম, সেটা কি কোনোভাবে ডিপেন্ড করে, হ্যাঁ কি না? উত্তর হবে না, ডিপেন্ড করে না। কেন? এই যে জি জিনিসটা আছে এটাকে আমি বলবো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আমি লিখে দিচ্ছি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর কিন্তু একটা ফিক্সড ভ্যালু আছে, যেটা সব জায়গার জন্য সেম, কোনোভাবে চেঞ্জ হবে না। এক্সপেরিমেন্টের সাহায্যে দেখা যায় জি এর ভ্যালু হয় 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 এসআই ইউনিট বা এসআই একক। এটার এসআই একক কত হবে? আমরা কিন্তু ইকুয়েশনের সাহায্যে খুব সহজেই বার করে নিতে পারি। যদি আমি ইকুয়েশন থেকে লিখি জি ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে? এফ আর স্কোয়ার বাই m1 ইন্টু m2 হচ্ছে না? দেখো আর স্কোয়ারটা গুণ হয়ে যাচ্ছে, m1 m2 নিচে নেমে যাচ্ছে। তাহলে এখানে এটাকে মুছে আমরা কি লিখতে পারি? নিউটন মিটার স্কোয়ার বাই এটা কি হয়ে যাবে? কেজি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই যে পুরো ঘটনাটা ঘটলো, এই পুরো ঘটনাটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট বা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস। ক্লিয়ার? এবার এই পুরো ঘটনাটা করার পরে আমাদের কিছু প্রশ্ন হঠাৎ করে মাথায় আসতে আরম্ভ করলো। কি প্রশ্ন? যেটা আমরা জানি এখানে যে দুটো বস্তু আছে m1 আর m2 বা দুটো বডি আছে, তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে r।
তাহলে আমার মাথায় আসলো যে এদের মধ্যে তো অ্যাট্রাকটিভ ফোর্স আমরা বলার চেষ্টা করলাম, আকর্ষণ বল বললাম না এক্ষুনি। তাহলে এই m1টা m2 এর দিকে আসবে, নাকি m2টা m1 এর দিকে যাবে, নাকি দুটোই দুটোর দিকে আসবে? এই একটা প্রথম প্রশ্ন আমার মাথায় অন্তত আসে। তোমাদের মাথায় আরো অনেক প্রশ্ন আসতে পারে, আমার এই চিন্তার সঙ্গে তোমরা নিজেদেরকে রিলেট করে নেবে। তাহলে এই প্রশ্নটা আমার প্রথম মাথায় এসেছে যে আচ্ছা, এদের যে ডিরেকশনটা, মানে এদের যে আকর্ষণ বল, মানে অ্যাট্রাকটিভ ফোর্স মানে একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করছে, তার মানে অবভিয়াসলি কি হতে পারে, এটা সরতে পারে, এটা সরতে পারে, দুটোই সরতে পারে, যা খুশি হতে পারে। যদি এরা একে অপরের দিকে এরকম ভাবে মুভ করে বা সরে, তাহলে তাদের মধ্যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ কিরকম হবে? কারণ বল প্রয়োগ করছি মানেটা কি, একটা নিশ্চয়ই ত্বরণ বলে একটা জিনিস থাকবে বা অ্যাক্সিলারেশন থাকবে, সেটা আমাদের একটু ভাবতে হবে যে কিরকম হচ্ছে। আচ্ছা, এই যে লটা আমরা পড়লাম, এটাকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল ল বা মহাকর্ষীয় সূত্র। আচ্ছা, এমন কি কোনো কেস হয় যে কেসটা এটা অ্যাপ্লাই করা যায় না? হতেই পারে। ফিজিক্সের যে কোনো জিনিসের কিন্তু লিমিটেশন হয়, লিমিটেশন না থাকলে কিন্তু ফিজিক্স নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো না। ক্লিয়ার? সুতরাং এই জিনিসগুলো, চিন্তা ভাবনাগুলো আমাদের মাথায় কিন্তু আনতে হবে, কারণ তোমাদের কিন্তু ছোট ক্লাসেতে প্রশ্ন এই কনসেপ্টের জায়গা থেকেই পড়বে। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা চলে আসছি এর পরের পার্টে। একটু আগে আমি যে প্রশ্নগুলো তোমাদের বলার চেষ্টা করলাম, সেই প্রশ্নগুলো বার করার জন্য আমাদের মেইন যে জিনিসটা বার করতে হবে সেটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এখন এই ত্বরণ বা অ্যাক্সিলারেশন স্পেশালি গ্র্যাভিটেশনের জন্য যেটা হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। জিনিসটা কি হয় আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করি। ধরো আমার কাছে আর্থ আছে, পৃথিবী। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর বা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। আমি এর উপরে আরেকটা বডিকে রেখেছি, যে বডিটা এর জাস্ট সারফেসে আছে বা তলে আছে। এখন পৃথিবীর যে ব্যাসার্ধ বা আর্থের যে রেডিয়াস, তার তুলনায় এইটুকু অনেকটা ছোট, তাই জন্য আমরা এই পুরোটাকেই সাধারণত আর ধরে নিই। আবার বলছি, আর্থের রেডিয়াস সম্পর্কে তোমাদের যদি ধারণা না থাকে তাহলে আমি যেটা বলে দিই সেটা হচ্ছে আর ইকুয়াল টু 6400 কিলোমিটার। মানে বুঝতে পারছো কতটা হিউজ? আর তার উপরে যে বডিটা রেখেছি সেটা এইটুকু ছোট্ট, মানে কয়েক সেন্টিমিটারও হবে না। সুতরাং এই 6400 কিলোমিটারের সাপেক্ষে এই ছোট্টটাকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে যদি আমরা আর্থের মাস বা পৃথিবীর ভরটাকে m ধরি এবং এটার মাস বা এই যে বস্তুটা আছে তার ভরটাকে যদি স্মল m ধরি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল F ইকুয়াল টু gmm বাই r স্কয়ার। এটা আমরা অলরেডি পড়েছি। কেন লিখলাম এটা? দুটোর মাস হচ্ছে m আর m, তাদের সেন্টারের মধ্যে ডিসটেন্স হচ্ছে r। অ্যাকচুয়ালি r এর থেকে একটু বেশি হয়, বাট সেটাকে আমরা নেগলেক্ট করছি। তাহলে এইবারে ভাবো যে এটা কি? এটা হচ্ছে আর্থ বা পৃথিবী এবং এই বস্তু দুটোর মধ্যে কি অ্যাট্রাকটিভ ফোর্স বা আকর্ষণ বল। এবারে কোনো একটা বডিকে আর্থ যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে, যে বল দ্বারা আকর্ষণ করছে, তাকে আমরা কি বলি? বস্তুর ওজন বা ওয়েট অফ দ্য বডি। সেই ওজনটাকে আমরা কি লিখতে পারি? আমরা জানি W ইকুয়াল টু হচ্ছে m ইন্টু g। এটা আমরা কিন্তু জানি অলরেডি যে কোনো একটা বস্তুর ওয়েট বা ওজন সবসময় মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির সঙ্গে ইকুয়াল হয়। তো সুতরাং যদি আমরা এটা ইকুয়াল টু mg লিখে দিই, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্মল m ক্যান্সেল হয়ে যাচ্ছে,
জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। আমরা এখান থেকে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা রেজাল্ট পেলাম। কেন ইম্পর্টেন্ট? তার কারণ দেখো ভালো করে, স্মল জি এর মধ্যে যে যে কোয়ান্টিটি গুলো আছে সেগুলো কি কি? একটা হচ্ছে কনস্ট্যান্ট, যার মান আমি অলরেডি আগে লিখে দিয়েছি। একটা আছে ক্যাপিটাল এম, যেটা হচ্ছে পৃথিবী বা আর্থের মাস বা তার ভর। আর আরটা হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স বা বলতে পারো আর্থের রেডিয়াস। এর মধ্যে বস্তু রিলেটেড অর্থাৎ এই বডি রিলেটেড কোনো টার্ম নেই। তার মানেটা কি? তার মানে আর্থের উপরে তুমি একটা ছোট্ট এইটুকু একটা বল, তার যা ত্বরণ বা অ্যাক্সিলারেশন হবে, আর বিশাল বড় একটা ধরো একটা অ্যাস্ট্রয়েড উল্কা, তারও একই আমাদের অ্যাক্সিলারেশন হবে। এটা কিন্তু একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। ক্লিয়ার? তাহলে কি বলছি আমি এখানে লিখে দিচ্ছি যে জি ডাজ নট ডিপেন্ড আপন বডি, মানে জিটা বস্তুর উপর নির্ভর করে না, নির্ভর করে না। হয়ে গেল? এই জিনিসটা জানার পরে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে এর আগের যে প্রশ্নটা, কে কার দিকে আসবে। এইখানে এত প্রশ্নটা ভাইটাল এই কারণে, তার কারণ এই যে বস্তুটা আছে আমরা কি দেখতে পাই যে যে কোনো একটা বস্তুকে যদি ছেড়ে দিই তাহলে কি হয়? বস্তুটা বা বডিটা আর্থের দিকে আসে, পৃথিবীর দিকে আসে, কিন্তু আর্থ তো আর উঠে চলে যাচ্ছে না। এর আগে যে প্রশ্নটা করলাম সেই একই সেম প্রশ্ন। তাহলে সেটার এক্সপ্লেনেশন আমরা দেবো কার সাহায্যে? অ্যাক্সিলারেশনের সাহায্যে। একটু ভালোভাবে ফলো আপ করো। ব্যাপারটা হচ্ছে, তার আগে আমি একটা ছোট্ট জিনিস লিখে দিচ্ছি। কি লিখবো? ফোর্স ডিউ টু এম অন এম ইকুয়াল টু ফোর্স ডিউ টু ক্যাপিটাল এম অন স্মল এম। এটা কি লিখলাম একটু বুঝিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে এম ভরের বস্তুর জন্য ক্যাপিটাল এম এর উপরে যে বলটা, মানে তাদের মধ্যে আকর্ষণ বল, সেটা আর যদি বলা হয়, মানে আমি সহজ এক্সাম্পলে বুঝিয়ে, যদি বলা হয় আচ্ছা এই এম বস্তুটাকে বা এম বডিটাকে ক্যাপিটাল এম কত ফোর্স দিয়ে টানছে, তাহলে সেটা যেটা হবে, যদি আমরা উল্টে বলার চেষ্টা করি, যে বলি আচ্ছা এই যে স্মল এমটা ক্যাপিটাল এমটাকে কত ফোর্স দিয়ে টানছে, দুটো সেম। ক্লিয়ার? তাহলে সেইটাই লিখেছি এখানে যে স্মল এম মাসের জন্য বা ভরের জন্য ক্যাপিটাল এম এর উপরে ফোর্স, আর ফোর্স ডিউ টু ক্যাপিটাল এম স্মল এম এর জন্য সেম হবে। তাহলে এবার একটা জিনিস ভাবার চেষ্টা করো, যদি আমরা এফটা বার করার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে বডির অ্যাক্সিলারেশন বার করছি। বডির জন্য আমরা এ বি লিখছি, মানে বস্তুর ত্বরণ যেটা সেটা এ বি লিখছি, আর পৃথিবীর ত্বরণ এ ই লিখছি, আর্থ তার জন্য। তাহলে যদি আমরা এ বি লেখার চেষ্টা করি, তাহলে কি জানি আমরা জানি অ্যাক্সিলারেশন বা ত্বরণ হচ্ছে বল বাই ভর, মানে ফোর্স বাই মাস। কত লিখবো তাহলে? এফ তো এফই হবে, এই এফটা, আর এটা হবে স্মল এম। কেন? আমি বির জন্য বার করছি। একইভাবে যদি আমি এ ইটা বার করার চেষ্টা করি, তাহলে হবে এফ বাই ক্যাপিটাল এম। ভালো করে দুটো জিনিস দেখো, আমরা কি জানি? বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে বডি বা বস্তুর ত্বরণ বার করার জন্য এফ বাই স্মল এম করতে হবে, আর আর্থের অ্যাক্সিলারেশন বা পৃথিবীর ত্বরণ বার করার জন্য এফ বাই ক্যাপিটাল এম করতে হবে। ক্লিয়ার? এইবারে তোমরা এই ছবিটা দেখে পরিষ্কার বুঝতে পারছো, বা যে কোনো কমন সেন্সের সাহায্যে বুঝতে পারছো, এমটা ভেরি ভেরি গ্রেটার দ্যান স্মল এম হয়। কেন? পৃথিবীর যে মাস বা ভরটা, সেটা অন্য যে ছোট বডি তার মাসের থেকে অনেক বেশি বড় হয়। যদি সেটা হয় তাহলে কি হয় আমরা কি জানি? তলায় বা নিচে যত বড় কোয়ান্টিটি থাকবে তত এই কোয়ান্টিটিটা কমতে আরম্ভ করবে। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? এইটা হয়ে যাবে আমার ভেরি ভেরি লেস দ্যান এবি হয়ে যাবে। কারণ কি?
ধরো এম এর ভ্যালু ধরো আমি ধরে নিচ্ছি 50,000 আর স্মল এম এর ভ্যালু ধরো 5, তাহলে 50,000 দিয়ে ডিভাইড করলে একই জিনিসকে সেটা কমে যায়, আর 5 দিয়ে ডিভাইড করলে কি হয় সেটা অনেক বেশি থাকে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে তার মানে দুটোরই অ্যাক্সেলারেশন আছে, দুটোই মুভ করবে। আমার প্রশ্নের উত্তরে যদি আমি আসতে চাই, একটু আগে কি বলছিলাম যে দুটো বডি আছে, দুটো বডি কোনটা কার দিকে সরবে, তাহলে এইখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি আর্থেরও একটা ত্বরণ বা অ্যাক্সেলারেশন আছে আর বডিরও একটা অ্যাক্সেলারেশন বা ত্বরণ আছে। তার মানে দুটোই দুটোর দিকে সরবে, কিন্তু এই বডিটা বেশি তাড়াতাড়ি সরবে। কেন? এটা ত্বরণ অনেকটা বেশি। এটাকে ঘুরিয়ে আমরা এটাও লিখতে পারি এ বি ভেরি ভেরি গ্রেটার দ্যান এই, জাস্ট সাইড চেঞ্জ করে দিলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা এটা যে আর্থের অ্যাক্সেলারেশন বা পৃথিবীর ত্বরণ বডির থেকে এতটাই ছোট বা এতটাই কম যে আমাদের চোখে পড়ে না, কিন্তু একটা বডি যদি ওপর থেকে নিচের দিকে পড়ে তাহলে কিন্তু আর্থটাও খানিকটা এগিয়ে যায়, কিন্তু সেটা এতটাই কম হয় যে আমরা সেটা কোনোভাবে দেখতে পাই না বা বুঝতে পারি না। কিন্তু একটা কথা মাথায় রাখবে যে দুটো বডি একটা অন্যটার দিকে কিন্তু অবশ্যই এগিয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু বড়টা কম যাবে, যেটা লার্জার মাস সেটা কম যাবে, যেটা স্মলার মাস সেটা কি হবে বেশি যাবে, বা তার এফেক্টটা বেশি বুঝতে পারবে। ক্লিয়ার হলো? তাহলে এই গ্র্যাভিটেশন রিলেটেড মোটামুটি বেসিকটা বুঝতে পারলাম। লাস্ট একটা প্রশ্নের উত্তর তো এখনো বাকি আছে। আচ্ছা, এই যে লটা আমরা পড়লাম, সেই লয়ের কি আদৌ কোনো লিমিটেশন আছে? অবশ্যই আছে, ভালো করে ফলো করো। দেখো, আমি যদি শুধুমাত্র এই জিনিসটা লেখার চেষ্টা করি যে এফ ইকুয়াল টু, আমি এই জিনিসটা মুছে দিলাম, শুধুমাত্র এই জিনিসটা থাকছে, এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার, এটা লিখে ফেলেছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে আর এর ভ্যালু যত কমবে তত এফ এর ভ্যালু প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। ক্লিয়ার? কারণ এটা ব্যস্তানুপাতিক, তাই না, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে মনে রাখবে যে আর যখন লেস দ্যান 10⁻⁻15 মিটার বা ফেমটোমিটার অর্ডারে চলে যায়, আরো কম, তখন এই লটা কিন্তু আর ভ্যালিড হয় না। বারবার বলছি, আর এর মানটা যদি প্রচুর পরিমাণে কমে যায় তাহলে সেটা কি হয়, এফ এর ভ্যালুটা হু হু করে বাড়তে থাকে। তাই জন্য এর থেকে কম মানের জন্য এটাকে বলা হয় ফেমটোমিটার। ক্লাস 9 এ উঠে তোমরা পড়বে 10⁻⁻15 মিটার থেকে যদি কমে যায়, আরো কমে যায়, এর নিচে আছে অ্যাটোমিটার, তাহলে এটা আর ভ্যালিড নয়। ক্লিয়ার? আরেকটা জিনিস এখান থেকে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে, আচ্ছা তোমাদের যদি বলা হয় যে এই যে এফটা আছে তার মানটা 0 হয় কখন, বলো দেখি। এই এফ এর মানটা আমাকে 0 করতে হবে, দুটো বডি আছে তাদের মধ্যে মাস আছে, কোনো সমস্যা নেই। তাহলে কি বলতে হবে, যখন আর এর মানটা অসীম বা ইনফিনিটি হয়ে যাবে তখন এফ এর ভ্যালুটা 0 হয়ে যাবে। এটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট রেজাল্ট। এটা থেকে আমরা কি বুঝতে পারি যে এই যে পৃথিবী বা আর্থ, তার যে এফেক্টটা সেটা অসীম পর্যন্ত বা ইনফিনিটি পর্যন্ত বোঝা যায়। ক্লিয়ার? এটা থিওরিটিক্যাল রেজাল্ট, কিন্তু প্র্যাকটিক্যাল ডে লাইফে কিছু দূর যাওয়ার পর থেকে অনেক হালকা হয়ে যায়, এতটাই হালকা হয়ে যায় যে সেটা বোঝা যায় না। কিন্তু থিওরিটিক্যালি এই যে আর্থের যে ফিল্ড বা আর্থের যে এফেক্টটা, পৃথিবীর যে মহাকর্ষীয় ক্ষেত্রের যে প্রভাবটা, সেটা কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে। ক্লিয়ার? সুতরাং এই যে পুরো ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে গ্র্যাভিটেশনের বা মহাকর্ষের একদম বেসিক পার্ট। তোমরা টেক্সট বুক থেকে এবং এই ভিডিওর সাহায্যে খুব ভালোভাবে জিনিসটা রেডি করো। ক্লিয়ার? কোনো জায়গায় কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। নিচে কমেন্ট বক্স আছে, তাই তো? যে কোনো ভিডিওর তলায় ডেসক্রিপশন বক্সের তলায় কমেন্ট বক্স থাকে, কমেন্ট করে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। হলো? তাহলে যেটুকু পড়ালাম প্রচন্ড পরিমাণে মন দিয়ে পড়ো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে
পরের ক্লাসে। ততদিনের জন্য খুব ভালোভাবে মন দিয়ে পড়ো, খুব ভালো থাকো এবং যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অল দ্য বেস্ট।